পিডিএফটা দেখতেই আমি সঙ্গে সঙ্গে মার কাছে বেডরুমে মার কাছে নিয়ে গেলাম, মাকে দেখালাম, মা দেখো আমার লিস্টে নাম উঠে গেছে। সেই সময় যেটা খুশি সেটা ইটস আমি আর এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। সো পিক মানে বিএড 4th সেমিস্টারের সময় চলছিল তখন আমার, বাট মানে ইচ্ছে ছিল না যদিও এক্সামটাতে বসার আমার, বিকজ আই ওয়াজ টোটালি মানে আমি অন্য জিনিসে আমি অকুপাইড ছিলাম। বাট মামা বললো যেহেতু অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে পরীক্ষাটা দিয়ে দে। স্ট্রং একদম কনভেন্ট স্কুলে যেগুলো ছাত্র তারা ইংলিশে এভরিথিং স্ট্রং থাকে, ফাউন্ডেশনটা সবসময় স্ট্রং থাকে, যেখানে বললাম অ্যাডভান্টেজেস হয়ে যায়। অ্যান্ড হ্যাঁ এটাও বলতে হবে যে দেখো দেখুন হার্ডওয়ার্ক ছাড়া তো এটা সম্ভব নয়। ইনিশিয়াল লাইফে আমি আমার স্কুল লাইফে অত্যন্ত বেশি আমি হার্ডওয়ার্কিং স্টুডেন্ট ছিলাম, বাট দ্য থিং ইজ যখন যেটা করার তখন সেটা, এইটাতে আমি সবসময় বিশ্বাস করি। যখন আমার পড়ার টাইম তখন আমি পড়তাম, নো ডাউট। অ্যান্ড সোশ্যাল মিডিয়াও মানে এরকম না যে আমি মানে একদম কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ বা এটা এরকম ছিলাম না, আমি অ্যাক্টিভই ছিলাম। বাট লাইক আমি 24 ঘন্টা যে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো সেটা পড়া, যখন এক্সাম থাকতো স্পেশালি তখন আমি অনেকটাই আমি সিরিয়াস ছিলাম। আমি কোনো দিনও কিন্তু যে ছেলে মেয়েদের মধ্যে যেটা ডিসক্রিমিনেশনটা যেটা হয় সেটার আমি সবসময় আমি কিছু একটা করব সেই বিষয়টা মাথায় কবে থেকে ছোট থেকে, একদম ছোট থেকেই। বিকজ মানে থাকে না যেটা বললাম টপার মেন্টালিটি, একবার সেই মেন্টালিটিটা হয়ে গেলে সেটা সহজে পিছু ছাড়বে না। প্রিয় বিষয় ম্যাথমেটিক্স। আচ্ছা, পড়ার সময় প্রিয় গান বা নীরবতা ডিপেন্ড করে সাবজেক্ট ওয়াইজ। ম্যাথমেটিক্স হলে মিউজিক আমি প্রেফার করি না, বা মানে কিছু হালকা পাতলা কিছু হলে তখন ঠিক আছে মিউজিক চলতে পারে, বাট অতিরিক্ত লাউড মিউজিক কিছু না, একদম হালকা সফট কিছু। এক কথা এপিএসসি যাত্রা কেমন ছিল? ভালো, গুড, এক্সাইটিং স্পেশালি। ফেইলিউর যেটা জিনিস বা বিষয়, এই বিষয় মানুষকে কি শিখিয়ে দিতে পারে বা আপনাকে কি শিখিয়েছে? আমাকে তো শিখিয়েছে যে ফেলিয়ার ইজ নট দ্য এন্ড, নেভার। ফেলিয়ার কোথায় আছে যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অবভিয়াসলি, এন্ড ফেলিয়ার ইজ নেভার দ্য এন্ড। এন্ড আমি এতটুকু বলতে পারবো যে আজকে ফেলিয়ার হলেও, আজকে তুমি ফেল করলেও কাল যে তুমি ফেল করবে সেটা নয়। ইউ ক্যান সাডেনলি টার্ন দ্য টেবলস অ্যারাউন্ড, হঠাৎ করে তুমি তোমার জীবনটাকে আবার পুরো 180 ডিগ্রি তুমি চেঞ্জ করে ফেলতে পারো যদি তুমি চাও। মজবুত নির্মাণের জন্য চান সেরা মানের ব্লক আর ইট। কালাইনে আপনার বিশ্বস্ত ঠিকানা ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি। আমরা প্রস্তুত করি কংক্রিট পেপার ব্লক, ব্রিক্স, কালার ব্লক এবং পার্কিং টাইলস। উন্নত মান, টেকসই আর শক্তি, আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তা সহ বাড়ি, অফিস, মার্কেট কমপ্লেক্স কিংবা পার্কিং এরিয়ার জন্য আজই বেছে নিন নির্ভরযোগ্য সমাধান। আমাদের ঠিকানা লক্ষ্মীপুর পার্ট 2, জেবি রোড, কালাই, কাছাড়। যোগাযোগ করুন 9181221621। ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি, গুণমানে আমাদের পরিচয়। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, স্বাগত জানাই আজকের আড্ডায়। আমাদের সঙ্গে রয়েছেন এপিএসসি পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই সফল হয়ে এপিডিসিএল এ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদে নির্বাচিত পঞ্চতপা আচার্য। নমস্কার। তার কঠোর পরিশ্রম, মানসিক শক্তি, স্ট্র্যাটেজি এবং এই যে কঠোর পরিশ্রম এবং সেই যাত্রাপথ কেমন ছিল সেই বিষয়ে বিস্তারিত আমরা আজকে জানবো। এবং যারা এপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আগামীতে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। এবং আমরা আজকের এই আড্ডা শুরু পূর্বেই স্বাগত জানাই পঞ্চতপা। নমস্কার আপনাকে। হ্যাঁ, আমরা বিগত দিনে দেখেছি আপনার ঘরে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের আগমন ঘটেছে। এবং সাধারণ প্রশ্ন যেটা, আজকের দিনে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, এপিএসসি পাস আউট ক্যান্ডিডেট, সেই আনন্দের মুহূর্ত নিশ্চয় আনন্দ জাগবে, মনে লাগবে আনন্দ। সেই আনন্দটা কেমন ছিল বা কি ছিল বলবেন? ওকে, সো মানে
যেদিন আমি প্রথম যখন ফার্স্ট লিস্টটা আউট হয় হুম। তখন মানে আমার মানে মোবাইলে একটা নোটিফিকেশন এসেছিল হুম, যে মানে কিছু চ্যানেল ফলো করে রেখেছিলাম আমি হোয়াটসঅ্যাপে। অবশ্যই, হ্যাঁ, তো সেই চ্যানেলের মধ্যে আসলো যে এপিডিসিএল এর যে 2025 এ যেটা হুম। এক্সাম হয়েছিল সেটার রেজাল্ট বেরিয়েছে। সো আমি মাকে গিয়ে বললাম, মা তোমার কাছে কি অ্যাডমিট কার্ডটা রয়েছে? বিকজ কোনো একটা জায়গায় আমি হোপ করেছিলাম যে মেবি এক্সামটা পাস হয়ে যেতে পারি, হুম, হুম। একটা আশা ছিল মনের মধ্যে। বাট এতটাও মানে কমপ্লিটলি তো শিওর কেউ হতে পারে না, বাট হ্যাঁ মনের মধ্যে একটা ছিল যে মেবি হয়ে যেতে পারে। So সেলফ হ্যাঁ কনফিডেন্স। একটা ছিল একটা জায়গায়। মাকে গিয়ে বললাম, মা তোমার কাছে কি অ্যাডমিট কার্ডটা আছে? বিকজ আমার রোল নাম্বারটা একটু দেখতে হবে। মা বলল ঠিক আছে, আমার কাছে তো এখন নেই, ভাইয়ের কাছে, ভাই মানে আমার মামা, ভাই মামা বলি আমি। সো ভাই মামা আসলে আমি তোকে বলছি। তারপর সন্ধেবেলায় আমার মামা, ভাই মামা ঘরে আসে, ঘরে এসে আমাকে দিল কি বলে আমার যেটা স্ক্রিনিং, যেটা মানে অ্যাডমিশন রিপোর্ট, সেটা যেখানে আমার রোল নাম্বার ছিল, অ্যাপ্লিকেশন নাম্বার ছিল। সো একটা টাইনি একটা হোপ নিয়ে, আশা নিয়ে আমি সেই রোল নাম্বারটা দেখলাম। অ্যান্ড রোল নাম্বারটা দেখার পর আমি যখন পিডিএফটাতে দেখলাম যেটা সিলেক্টেড ক্যান্ডিডেটস এর মধ্যে চেক করলাম, অ্যান্ড সেকেন্ড রোতেই আমার সেই রোল নাম্বারটা ছিল, তখন আমি দৌড়ে আমার বিছানা থেকে নেমে এসে নিচে চিৎকার করে বলেছি, মা আমি ফার্স্ট লিস্টে সিলেক্টেড, মানে আমি সিলেক্টেড হয়ে গেছি। সবাই খুব খুশি। বাট তখনও আমি এতটা আমি মানে জানতাম না যে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন তো হবেই, বাট যে মানে এই এক্সামটা যে 69 ক্যান্ডিডেটস এর জন্য ছিল এটা আমি ঠিক আমার জানতাম না, পরে জেনেছি। সেই 29,000 এর মতো ক্যান্ডিডেটস ছিল প্রথমে, তারপর সেখান থেকে 208 ক্যান্ডিডেটসরা ফার্স্ট লিস্টে মানে ওদের পাবলিশ হয়, 208 ক্যান্ডিডেটসরা শর্ট লিস্টেড হয়েছিল। পরে আবার খুশি তো ডেফিনেটলি হয়েছি, কিন্তু একটা জায়গায় ভয় রয়ে গেছিল, ডকুমেন্ট ভেরিফিকেশন। পরে সেই 208 ক্যান্ডিডেটস থেকে আরো 69 ক্যান্ডিডেটস সিলেক্ট করা হবে, সেটার একটা ভয় ছিল। সো 19th ফেব্রুয়ারি ডকুমেন্ট ভেরিফিকেশন হলো গুয়াহাটিতে। এখন 20th ফেব্রুয়ারি মানে 20 ফেব্রুয়ারির গল্প, রাত্রেবেলা আমি জাস্ট মানে ঘুমোতে যাব, তখন আমার একজন সাইবার ক্যাফের দাদা, খুবই মানে আমার মানে শুভাকাঙ্ক্ষী, আমার ওয়েল উইশার সবসময়, জয়দীপ শীল দাদা, সবসময় আমার অ্যাপ্লাই এই দাদার কাছে আমি করি। হঠাৎ এই দাদাটার ফোন কল আমার কাছে আসে, অ্যান্ড আমার একটু মানে ভাবলাম যে আচ্ছা কি নিয়ে, মানে হঠাৎ করে রাত্রেবেলা কল 10টার সময়, আমার দেখাটা কি ভুল হলো সেই ধরনের? হ্যাঁ সেটাই। অ্যান্ড আমি রিসিভ করলাম, হ্যাঁ হ্যালো দাদা। দাদা বলল কনগ্রাচুলেশনস পঞ্চতপা। অ্যান্ড আমি কিন্তু জানি না রেজাল্ট বেরিয়েছে বলে। অ্যান্ড তখন দাদা আমাকে আমি জিজ্ঞেস করলাম যে দাদা কিসের জন্য? দাদা বলল, আরে তুমি জানো না? আমি বললাম না দাদা, ওই যে ফার্স্ট লিস্টে যে আমি শর্ট লিস্টেড হয়েছি এটার জন্য। দাদা বলল না, আরে তোমার তো ফাইনাল লিস্টে নাম উঠে গেছে। অ্যান্ড আমি বলছি দাদা তুমি কি বলছো, তুমি কি বলছো দাদা, আমি বিশ্বাস করতে পারছি না। বলছে হ্যাঁ তুমি দেখো রেজাল্ট আউট হয়ে গেছে, তোমাকে আমি পিডিএফ পাঠাচ্ছি। পিডিএফটা দেখতেই আমি সঙ্গে সঙ্গে মার কাছে, বেডরুমে মার কাছে নিয়ে গেলাম, মাকে দেখালাম, মা দেখো আমার লিস্টে নাম উঠে গেছে। সেই সময় যেটা খুশি সেটা মানে ইটস মানে আমি আর এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। সঙ্গে সঙ্গে নিচে নামলাম, ঘরের সবাইকে বললাম। ঘরের পরিবেশ কেমন সৃষ্টি হয়েছিল সেই সময়? সব মামার কাছে ফোন আসলো, জয়দীপ দাদার কাছে, সঞ্জন দা মানে আমার ভাই মামার নাম, বললো সঞ্জন দা আজকে তোমার এত পরিশ্রমের জন্য তুমি আজকে ওর ব্যাকবোন। সত্যি কথা, আজকে আমার মামা সবকিছু, আমার ঘরের অ্যাপ্লাই করা, আমার এক্সামস এর অ্যাপ্লাই, সাকসেশন যেটা, এটা ক্রেডিটটা কাকে? আমার ফ্যামিলি, ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি, আমার মা, আমার মাসি, আমার কিন্না মাসি, আমার সোনামণি মাসি, আমার চন্দন মামা, আমার ভাই মামা, আমার মানে আমার ঘরের মানুষদেরই আমি মানে ফার্স্ট অফ অল আমি এই সাকসেসটা, আমার এই অ্যাচিভমেন্টটা আমি ওদেরকে ডেডিকেট করতে চাই। ওরা মানে ওদের ছাড়া এটা মানে কোনোদিনই পসিবল হতো না। আমার এত দূর এগোনো, এতটুকু আশা আমার, সেটা কোনোদিনই সাকসেসফুল আমি হতাম না, দ্যাটস ফর শিওর। আচ্ছা, ঠিক আছে, আমরা জানলাম একটা ভালো মুহূর্ত, যাই হোক, হ্যাঁ শেয়ার করার জন্য। এবার আমরা যাচ্ছি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? যদি বলো। ওকে, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড মানে আমার স্কুল লাইফ থেকে। ইয়েস যদি স্কুলিং
ওকে, আমার স্কুল লাইফ আমি ক্লাস 10 পর্যন্ত, মানে আমার এইচএসএলসি ম্যাট্রিকুলেশন পর্যন্ত আমি বদরপুর সেন্ট মিশন রোডের সেন্ট জোসেফস হাই স্কুল থেকে পড়াশোনা করেছি। অ্যান্ড তারপর আমার হায়ার সেকেন্ডারি করেছি আমি রামানুজ গুপ্তা জুনিয়র কলেজ থেকে সায়েন্স স্ট্রিমে। আর তারপর আমি ব্যাচেলার্স করেছি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে, সেটা এনসি কলেজ থেকে, এবং মাস্টার্স করেছি ম্যাথমেটিক্সে ফ্রম আসাম ইউনিভার্সিটি। অ্যান্ড ফাইনালি আমি ব্যাচেলার অফ এডুকেশন মানে বিএড কমপ্লিট করলাম ফ্রম সিলচর কলেজ অফ এডুকেশন, নাগারিয়া। আচ্ছা, তাহলে আজকের দিনে পঞ্চতপা আচার্য অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। আচ্ছা, কিন্তু ছাত্র জীবনে সবারই কিন্তু কিছু এইম থাকে, কিছু গড় থেকেও বলা হয় যে পড়াশোনা করো, করলে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, এই ধরনের নানা কথা বলা হয়। কিন্তু বিশেষত ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু ইঞ্জিনিয়ার আমাদের এত অঞ্চলে বেশি, যেটা মূল যেটা চর্চা থাকে মানুষের, যে পড়াশোনা করব ডক্টর ইঞ্জিনিয়ার হবো। তো ছাত্র জীবনে আপনার কি এইম ছিল, যেটাকে আমরা প্রায় সময় এসে লিখতাম যে মাই এইম ইন লাইফ, মাই এইম ইন লাইফ। ওকে, সো সেটা বলতে গেলে আমার বলতে হবে যে মানে আই হ্যাভ টু, মানে আমি আমার ঘরের মানুষকে এটাতে আমার প্রেজ করতে হবে যে কোনো দিনই ওদের তরফ থেকে আমার কাছে কোনো ধরনের কোনো প্রেশার করা হয়নি। আই ওয়াজ নেভার প্রেশারাইজড, কোনোদিনই প্রেশারাইজ করা হয়নি যে ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে হবে বলে। ইনফ্যাক্ট আমার মা টিচার, ছোট থেকে দেখে আসছি। আমার বড় মাসি দিগরখাল হাই স্কুলের টিচার, মা বদরপুর গার্লস হাই স্কুলের টিচার, প্লাস মানে সব টিচিং ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, আমার অবশ্য আমার মামা যদিও জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে এখানে বদরপুরের ওয়াটারওয়ে সোসাইটি, বাট লাইক মা যেহেতু টিচার, সো ছোটবেলা থেকে মেয়েদের কি হয়, ইউজুয়ালি তো মাই থাকে ওদের ইন্সপিরেশন। সো মাকে দেখেই মানে একদম ছোট থেকেই একটা মানে আমি টিচার হব বা আমি প্রফেসর হব বা লেকচারার হব, এনিওয়েজ মানে আমার টিচিং লাইনে মানে যাওয়ার একদম প্রবল ইচ্ছা ছিল। খুবই আমার মানে আই রিয়েলি মানে সবসময় ছোট থেকে আমি টিচারই মানে হতে চেয়েছিলাম বড় হয়ে। তার জন্য বিএড করা হলো, সেই জন্যই বিএডটা করা হয়েছে। এক্স্যাক্টলি, মাস্টার্স করা হলো, বিএড হলো, ঠিক আছে। কিন্তু তারপর আজকের দিনে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এই জায়গায় কিন্তু একটু অন্য ধরনের একটা হয়ে গেল, ইউটার্ন হয়ে গেছে। সবাই সেটা আমাকে সেটা বলছে। এখন কথা হচ্ছে যে প্ল্যানটা আমার কোনোদিনই কিন্তু সেটা ছিল না। আমি আগেও অনেককে বলেছি যে আমার কোনোদিনই এই ডিরেকশনে আমার প্ল্যান ছিল না। যেহেতু আমি বললাম যে আমি মেনশনও করেছি আগে যে আমার মামা আমার সমস্ত অ্যাপ্লাই করে দেন। সো এই অ্যাপ্লাইটাও যেটা এপিএসসি থেকে 2024 এ অ্যাকচুয়ালি এই অ্যাপ্লাইটা বেরিয়েছিল, ফ্রম দুটো বেরিয়েছিল ফ্রম এপিএসসি, আই থিঙ্ক আই রিমেম্বার। একটা ছিল এইজিসিএল থেকে, আরেকটা ছিল এপিডিসিএল থেকে। সো এই অ্যাপ্লাই গুলো আমার মামাই করিয়ে আসে। অ্যান্ড 2025 এ মার্চের 23rd, যেটা আমি রিসেন্টলি আবার চেক করলাম, 23rd মার্চই ছিল বোধহয় এক্সামটা, তখন না আমার পিক বিএড এর 4th সেমিস্টারের সময় চলছিল। মানে 4th সেমিস্টার মানে তো প্র্যাকটিস টিচিং এর সময়, আর অনেক কিছু, অনেক চাপ, অনেক লেখালেখি, অনেক পেপারস অফ মানে অনেক লেখালেখি ছিল, প্রজেক্টের অনেক অ্যাসাইনমেন্টস, অনেক পেপারস লিখতে হতো। সো পিক মানে বিএড 4th সেমিস্টারের সময় চলছিল তখন আমার। বাট মানে ইচ্ছে ছিল না যদিও এক্সামটাতে বসার আমার, বিকজ আই ওয়াজ টোটালি মানে আমি অন্য জিনিসে আমি অকুপাইড ছিলাম। বাট মামা বললো যেহেতু অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে পরীক্ষাটা দিয়ে দে। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিতে তো কোনো প্রবলেম নেই, দিয়েই দেবো, নয় একদিনের আর কি আর এমন ওয়েস্ট হবে, কি আর এমন প্রবলেম হয়ে যাবে বিএড এ। সো পরীক্ষাটা দিলাম, এন্ড থ্যাংক গুডনেস মানে এক্সাম হলে গিয়ে আমি জানতে পারি যে দুটো শিফটে এক্সামটা হয়েছিল। ফার্স্ট শিফটে মানে ইংলিশ ছিল সাবজেক্ট অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকে, সেকেন্ড শিফটে ছিল ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। অ্যান্ড জেনারেল মানে ইংলিশ যে সাবজেক্টটা, সেটাতে মানে ছোট থেকেই আমি মানে খুব ভালোবাসি, ছোট থেকেই আমার ইংলিশের প্রতি একটা ভালোবাসা ছিল। হ্যাঁ, আমার ভালো লাগে ইংলিশ সাবজেক্ট, আমার সবসময় ভালো, ছোট থেকে আমার ভালো লাগে আর কি ইংলিশটা। বলো মানে যেহেতু মানে আমি সেন্ট জোসেফ স্কুলে পড়েছি, আরো মানে একটা মিশনারি স্কুল, সো ইংলিশের ওপর একটা একটা এমফাসিস সবসময় দেওয়া হতো। সো মানে ইংলিশের প্রতি একটা ভালোবাসা সবসময় ছিল, এখনো আছে। মানে ইংলিশটা এমন কিছু নয় লাগতো, এক্স্যাক্টলি আমার কোনোদিনই টাফ লাগতো না ইংলিশটা, মানে সবসময় আমার ভালোই লাগতো ইংলিশটা যেখানে গিয়ে। আর সেকেন্ড যেটা বললাম ম্যাথমেটিক্স ছিল সাবজেক্ট, দুটোতেই হয়ে গেছে আমার অ্যাডভান্টেজ।
অ্যান্ড ফর্চুনেটলি হুম। মানে আমার জেনারেল অ্যাওয়ারনেস যেটাতে আমার উইক যেটাতে আমি হুম, সেটাতে আমার তেমন আমার এফেক্ট পড়েনি। ইংলিশ থাকাতে আর ম্যাথমেটিক্স থাকাতে সেটাতে আমার ম্যানেজ হয়ে গেছে সামহাউ। অ্যান্ড বললাম না, একটা আমার টাইনি একটা ছোট একটা হোপ আশা ছিল যে পাশ করতে পারবো, মানে বা হয়ে যেতে পারি পাস। এই সেই ইংলিশ আর ম্যাথমেটিক্স এর স্ট্রেংথেই আমার যা হোপটা ছিল। সো তারপর তো মানে হয়ে গেল এই লাইনে হঠাৎ করে। আচ্ছা, তো আমরা এবার যাচ্ছি প্রিপারেশন। হ্যাঁ। দীর্ঘ দিনের একটা হার্ড ওয়ার্ক হ্যাঁ। এবং করতে হয়। সাধারণত যদি এপিএসসি ইউপিএসসি র কতজন বলা হয়, সাধারণত যারা অ্যাসপিরেন্ট থাকে হুম। মানে ভাবে যে অনেক মস্ত বড় পাহাড় মাথার উপর, ঠিক আছে, অনেক পড়তে হবে, পারবো কিনা, অনেক কনফিডেন্স লেভেলের কথা এসে হ্যাঁ যায়, হ্যাঁ সেটা। ঠিক আছে। তো আপনার এই প্রথম প্রচেষ্টা, যেটা আমরা জানলাম যে এটা ফার্স্ট আমার অ্যাটেম্প্ট ক্লিয়ার, এটা আমার ঠিক ফার্স্ট আছে। অ্যাটেম্প্ট। হ্যাঁ। আমরা দেখতে পাই যে অনেক ফোর্থ, থার্ড, সেকেন্ড অ্যাটেম্প্টের পর এই এপিএসসি তে সাকসেশন যেটা অ্যাচিভমেন্ট যেটা, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। একটু ফার্স্ট different। অ্যাটেম্প্টেই ক্লিয়ার হয়ে গেল, একটু ঠিক আছে। ডিফারেন্ট। হ্যাঁ। হ্যাঁ, সেই প্রস্তুতি কিভাবে শুরু করেছিলেন এপিএসসির জন্য? পার্টিকুলারলি এপিএসসির জন্য। হুম। আচ্ছা আচ্ছা যেমন আমি বলতে বললাম। পারেন, যদি অন্য কিছুতে করে থাকেন তাহলে বলতে পারেন। আচ্ছা আমি মানে যতটুকু আমি বল, আচ্ছা যেটা আমি একটু আমি মানে স্টার্টিং থেকে একটু জিনিসটা বলছি। অবভিয়াসলি ব্যাকওয়ার্ড হতে পারেন। ওকে, যেরকম আমি বললাম যে হুম, ইংলিশ হুম, সাবজেক্টটা হুম, আমার কোনোদিনই টাফ লাগে না। হুম, সো অ্যাগেন আমার বলতে হবে যে সেন্ট জোসেফ স্কুল থেকে, মানে আমার স্কুলিং যেটা, সেখান থেকে আমার ইংলিশের ফাউন্ডেশন যেটা, বেস যেটাকে বলা হয়, সেটা সবসময় খুবই স্ট্রং। yes. স্ট্রং একদম। কনভেন্ট স্কুলে যেগুলো ছাত্র, তারা ইংলিশ এমনিতে মোটামুটি একটু স্ট্রং থাকে, ফাউন্ডেশনটা সবসময় স্ট্রং থাকে, যেখানে বললাম অ্যাডভান্টেজেস হয়ে যায়। অ্যান্ড হ্যাঁ এটাও বলতে হবে যে দেখো দেখুন হার্ড ওয়ার্ক ছাড়া তো এটা সম্ভব নয়। ইনিশিয়াল লাইফে আমি আমার স্কুল লাইফে অত্যন্ত বেশি আমি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ছিলাম। মানে এক একটু সময় আমি একটু ব্যাকওয়ার্ড হচ্ছি, ঠিক আছে। Sure. এইচএসএলসি, এইচএস হুম। পার্সেন্টেজ কত ছিল? আমার মানে এইচএস, আসতো? হ্যাঁ আমার এইচএস আমার 89% ছিল, অ্যান্ড এইচএস এ আমার গিয়ে 82.6% ছিল। আচ্ছা, তো আমি আবার যাচ্ছি হুম। প্রস্তুতির বিষয়ে। হ্যাঁ। সো মানে যেরকম বললাম যে ইংলিশ আমার মানে সেন্ট জোসেফস থেকে আমি স্কুলিং করার কারণে আমার মানে খুব এই ইংলিশটাতে আমি অ্যাডভান্টেজেস হয়ে যাই, আমার কোনো অসুবিধা তেমন হয় না। অ্যান্ড যেহেতু আমি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে, মানে আমার ব্যাকগ্রাউন্ডটাই অরিজিনালি ম্যাথমেটিক্স, আমি অনার্সও করেছি, মাস্টার্সও করেছি ম্যাথমেটিক্স নিয়ে, তো সেখানে মানে ম্যাথমেটিক্সও আমার সেখানে আমার লাভ হয়ে গেছে। অ্যান্ড মানে তার জন্য আমি যদি এখন আরেকটু ব্যাকওয়ার্ড যাই, আমার বলতে হয় আমার কিছু কিছু টিচার্সদের আমার সত্যি আমার ক্রেডিট দিতে হয়। যেমন ইংলিশের জন্য আমি মানে আমার স্কুলের এখন এক্স টিচার, এখন আমার এই স্যার, মানে স্যার আমার এই স্কুলে আর পড়ান না, সো স্যার জাহান, আমাদের সেন্ট জোসেফ স্কুলের জাহান স্যার। তারপর আমাকে একদম ইনিশিয়াল স্টেজে সঞ্জয় সাহা স্যারও পড়িয়েছেন। আরো মানে আরো টিচার্সরা মানে আছেন আর কি। আর ম্যাথমেটিক্সে স্কুল লাইফে মিস রিঙ্কি মিস, তারপর হায়ার সেকেন্ডারি লাইফে বিশ্বজিৎ ঘোষ স্যার, লেট বিশ্বজিৎ ঘোষ স্যার, এখন উনি আর নেই আমাদের মাঝে। তারপর ব্যাচেলার সেবি জন্নাথ স্যারের কাছে আমি টিউশনও করেছি শিলচর গিয়ে গিয়ে। অ্যান্ড আসাম ইউনিভার্সিটি তো আসাম ইউনিভার্সিটি, সেখানে সেরকম টিউশন কোনো কিছু নেই। সো মানে ওনাদেরই যেটা মানে গাইডেন্স, ওনারাই আমার ফ্যাসিলিটেটর। ওনাদের যেটা মানে আমাকে গাইড করে গেছেন ওরা সবসময় আমার, অ্যান্ড মানে সেভাবেই আমাকে মানে প্রিপেয়ার করেছেন ওরা সবসময়, যে কারণে আমার মানে এই এক্সামটাতে আমার তেমন কোনো অসুবিধাই হয়নি। ম্যাথসে লাভ হয়েছে যেটা বলেছেন, ঠিক আছে। এই লাভটা কিভাবে বিস্তারিত বলুন। মানে ম্যাথসে যেরকম ছোট থেকে, আচ্ছা আমি আবার বলবো যে ফাউন্ডেশনাল নলেজ যেটা, সেটা মানে ক্লিয়ার থাকাটা অত্যন্ত জরুরি। বিকজ মানে যদি ম্যাথসের ফাউন্ডেশনটা আজকে আমার যেরকম বিএসসির ম্যাথসও কিন্তু ছিল এই এক্সামটাতে, আর হায়ার সেকেন্ডারি ম্যাথসও ছিল, যদি ফাউন্ডেশন থেকে যদি ছোট থেকে যদি সেই মানে ম্যাথসের নলেজ যদি ভালো করে যদি ক্লিয়ার না থাকে, তাহলে ডেফিনেটলি সেটা পরে গিয়ে সেটা হ্যাম্পার করবেই। মানে পরে গিয়েও অনেক প্রবলেম হবে, ম্যাথস বুঝতেও প্রবলেম হবে। সে কারণেই মানে ছোট থেকে যেটা একটা মানে পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে প্র্যাকটিস, মানে প্রচন্ড বেশি প্র্যাকটিস করতে একজন হবে। মানুষের জীবনে ম্যাথমেটিক্স কতটুকু গুরুত্বপূর্ণ? এক্সট্রিমলি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলতে হবে। মানে আজকালকার দিনে যদি আপনারা দেখেন তাহলে ইন এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামস, যত কম্পিটিটিভ এক্সামস যাই, ব্যাংকিং বলুন, রেলওয়েজ বলুন, ইভেন আসাম টেটই বলুন যেটা টিচিং,
এখন ম্যাথমেটিক্স ঢুকিয়ে দিয়েছে, যারা মানে আর্ট সাবজেক্ট ওদের জন্য কিন্তু 15 মার্কস ম্যাথমেটিক্স করতেই হবে। সে কারণে মানে ম্যাথমেটিক্সটা এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোনো কম্পিটিটিভ এক্সামসে সাকসেস যদি পেতে লাগে ইউজুয়ালি মানে সব আবার কম্পিটিটিভ এক্সামসে নাও থাকতে পারে, বাট মোস্টলি মানে মোস্ট এক্সামসে কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ম্যাথমেটিক্সটা থাকে। এন্ড যদি ম্যাথমেটিক্সটাকে ভালো করে যদি ছোট থেকে পড়া হয় তাহলে সেখানে একটা স্টুডেন্ট, স্পেশালি আমি নিজের ক্ষেত্রে দেখেছি, আমি কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামসেই আমি কিন্তু মানে ফার্স্ট স্টেজ আমার অনেক এক্সামসে আমার ক্লিয়ার করা। এন্ড ম্যাথমেটিক্স প্লেজ মানে অনেকটাই একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ম্যাথমেটিক্স সবসময়। এমএসসি ইন ম্যাথমেটিক্স, ইয়েস এমএসসি ম্যাথমেটিক্স, যারা যারা অ্যাসপিরেন্ট আছে বা সাধারণত ছাত্র আছে যারা, ঠিক আছে, যারা আজকের দিনে যারা স্টুডেন্ট আছে যাদের ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড উইক, ম্যাথমেটিক্সে পুয়ার মার্ক পায়, তারা কিভাবে তারা ম্যাথমেটিক্সটা ইমপ্রুভ করতে পারে? যেটা সেটা তো আমি বলবো যারা উইক, হ্যাঁ প্র্যাকটিসের প্রচন্ড প্রয়োজন, বিকজ প্র্যাকটিস ছাড়া ম্যাথমেটিক্স এটা এমন সাবজেক্ট না যেটা মানে একদিনে হয়ে যাবে। ওভারনাইট মানে কমপ্লিট সাকসেস, মানে ওভারনাইট একটা সাবজেক্টের সাকসেস মানে ম্যাথমেটিক্স দিয়ে সবার চিন্তা থাকে, গার্জিয়ান বলুন ছাত্র বলুন, যদি এইচএসএলসি ফাইনাল এক্সাম বলা হয়, আজকে এক্সাম, আজকে যদি ম্যাথমেটিক্স থাকে তাহলে গার্জিয়ান থেকে স্টুডেন্ট রিলেটিভস সবাই বলবে আজকে অমুকের ম্যাথমেটিক্স পরীক্ষা, রেজাল্টটা কেমন হয় বা পরীক্ষা কেমন দিচ্ছে, এই ধরনের একটা প্রশ্ন মানে মাথায় সবার থাকে, ঠিক আছে। তার জন্য প্রশ্ন হচ্ছে যে এই ম্যাথমেটিক্স কিভাবে সাবজেক্টটাকে তারা ইমপ্রুভ করতে পারে, ম্যাথমেটিক্স এর মার্কস হোক দিক দিয়ে ইমপ্রুভ কিভাবে আনতে পারে, সেটা যেহেতু মাস্টার্স ইন ম্যাথমেটিক্স, তো সাজেস্ট কি থাকবে, অ্যাডভাইস কি থাকবে? আমি সবার আগে আমি এই অ্যাডভাইসটাই দেব যে একদম ফাউন্ডেশনাল ইয়ার্স থেকে, ছোট বয়স থেকে যাতে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ম্যাথমেটিক্স বোঝা হয়, যাতে তোমরা শুধু মার্কস পাওয়ার জন্য বা টিচার্স এর প্রেইজ পাওয়ার জন্য বা ফ্যামিলির যাতে প্রেইজ পাওয়ার জন্য যাতে তোমরা ম্যাথমেটিক্স না শেখো, ম্যাথমেটিক্স যাতে মুখস্থ না করো। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ টু একসেপ্ট করতে হবে যে ম্যাথমেটিক্স কিন্তু মুখস্থ করার জিনিস নয়, কনসেপ্ট ওয়াইজ, কনসেপ্ট একদম ভেতরে গিয়ে ইন ডেপথ যাতে তোমরা বুঝতে পারো সেটার চেষ্টা প্রথমে করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাথমেটিক্স মুখস্থ, প্যারট লার্নিং অসম্ভব, সেটা সম্ভব হবে না, সেটা কোনোদিনও, সেটাতে কোনোদিনও ম্যাথমেটিক্সে সাকসেসফুল হবে না স্যাডলি। প্যারট লার্নিং করতে যেও না, সেটাতে ইন দ্য লং রান এটা বেনিফিশিয়াল হবে না, ভালো হবে না তোমাদের জন্য। কনসেপ্ট যাই পড়বে ম্যাথমেটিক্স, সময় লাগুক, টাইম লাগুক, বাট কনসেপ্ট যাতে একদম ফাউন্ডেশনাল ইয়ার্স থেকে যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, সেটার দিকে যেন সমস্ত প্যারেন্টসরা এই দিকে যেন নজর রাখা হয় বাচ্চাদেরকে, যাতে ম্যাথমেটিক্সের যাতে ফাউন্ডেশনটা কোনো মানে কখনো যাতে উইক না থাকে, সবসময় যাতে স্ট্রং থাকে। যাতে কি হয় মানে ম্যাথমেটিক্সটা এমন একটা সাবজেক্ট যেটা তুমি মানে ক্লাস 4 এ যে তুমি যেটা পড়েছো সেটারই এক্সটেনশন গিয়ে ক্লাস 5 এ, ক্লাস 5 যেটা পড়বে সেটার এক্সটেনশন 6 এ, সেভাবে তোমার এইচএস এও তুমি এইচএসএলসি তে যেটা পড়বে সেটার এক্সটেনশন এইচএস এ যেটা পড়বে সেটার আরো ইন ডেপথ তোমার ব্যাচেলার্স এ এন্ড লাইকওয়াইজ মাস্টার্স এ যাবে। সো তোমার যদি এগেন ফাউন্ডেশন নলেজ যদি ক্লিয়ার না থাকে, প্রথম থেকে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেটা তোমার সম্ভব নয় ম্যাথমেটিক্স। এক কথায় সোজাসুজি যে স্টেপ বাই স্টেপ লেভেল আপ হতে যাবে, স্টেপ বাই স্টেপ লেভেল আপ হতে যাবে ম্যাথমেটিক্স। ইয়েস। আচ্ছা, তো আমাদের যেখানে আমরা প্রশ্ন বা আলোচনা ছিল যে প্রস্তুতি নিয়ে এপিএসসি, ইয়া ওকে, ইংলিশে আমি কিছুই করিনি, করতে হয়নি, আমার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না, বিকজ গ্রামার ছিল, গ্রামারে আমার প্রবলেম হয় না, মানে আমি অরিজিনালি গ্রামারে স্ট্রং, এন্ড মানে আর কিছু ক্রিয়েটিভ রাইটিং ছিল, অবভিয়াসলি অনেক মার্কসই ক্রিয়েটিভ রাইটিং ছিল, যেটা ক্রিয়েটিভ রাইটিং ছিল সেটা। আর মেইনলি হচ্ছে তখন বললাম যে আমার পিক ব্যাচেলর অফ এডুকেশনের আমার 4th সেমিস্টারের টাইম চলছিল, সো লেখালেখির একটা ব্যাপার ছিল তখন থেকে। আমি জানতাম মানে যে আনসার্স কিভাবে যেটা মানে ফর্মুলেট করতে হয়, কিভাবে লম্বা করে লিখতে হয়, সেটা আমার আগে থেকেও এমনিও জানি, বাট যেহেতু বিএড এ অলরেডি একটা আমার হ্যাবিট ছিল, সো সেটাতেও আমার একটু মানে বেনিফিট হয়েছে। আর ম্যাথমেটিক্স মানে হ্যাঁ একটা জিনিস, আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার একটু দেখেছিলাম, তাও বেশি দিন হয় না, 7 to 8 ডেজ আগে আমি প্রিভিয়াস পিওয়াইকিউ একটু দেখেছিলাম, চেক করেছিলাম, আর মানে যে টপিকস গুলো ছিল সেগুলো মানে একটু উপর দিয়ে আমি একটু মানে স্কিমিং করে গেছিলাম। এই যে প্রিপারেশন কত দিনের ছিল? বেশি না, 7 to 8 ডেজ এর, বা এক্সাম এপিএসসি এর জন্য যেটা মানে প্রিপারেশন, হ্যাঁ সেটা বেশি না, একদম মানে একদম এক্সামের ঠিক 7 to 8 বা 8 to 9 এরকমই হবে, বেশি দিন, খুব বেশি দিন হয়নি।
অনেকে দেখা যায় যে কোচিং সেন্টার ফর্মাল কোচিং না, নিয়ে থাকেন, না। ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে কি এটা? আমি কোনো কোচিংই নেইনি। আমি মানে বললাম না আমার এই ডিরেকশনে মানে আমার যাওয়ার ইন্টেনশন ছিল না। হুম, হুম, হুম। সো মানে আমি কোনোদিনই কোনো কোচিং মানে এটা আমি এপিএসসি accidental? নেইনি। এটা অ্যাক্সিডেন্টাল। আচ্ছা, এটা অ্যাক্সিডেন্টাল সাকসেস। আচ্ছা। হ্যাঁ, মানে এটার আমি কোনো কোচিং নেইনি। মানে এটা মানে আমি জানতাম যে মানে হলে হলে হবে, না হলে নেই। মানে এতটা হতেই হবে বলে আমার কোনো ইয়ে ছিল তাহলে না। অ্যাক্সিডেন্টাল সাকসেস যেহেতু, হুম, নিজের সেলফ স্যাটিসফ্যাকশন কতটুকু? আছে ভালোই। ভালো আছে বিকজ ইংলিশ বললাম না যেহেতু ইংলিশ আর ম্যাথমেটিক্স এ আমার অনেকটাই আমার হুম, অ্যাডভান্টেজেস হয়ে হুম, গেছিল। হুম, আমি হুম, মানে একটা জায়গায় আমি সবসময় হোপ করছিলাম যে না হয়ে যেতে পারে বিকজ ইংলিশটা আর ম্যাথমেটিক্সটা আমার ভালো হয়েছিল। বাট তাও একটা জায়গায় ছিল যে না মেবি নাও হতে পারে। হুম, হুম, বাট যেহেতু যখন পেয়েছি হুম। তখন তো অবভিয়াসলি সেটা তো প্রচন্ডই খুশি। আচ্ছা। তো পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ, স্টাডি আওয়ার্স যেটা, হুম, ঠিক আছে? অনেকের দ্বারা যে কত সময় পড়বো বা কি পড়বো, ঠিক আছে? এই ধরনের চিন্তাধারা থাকে। হুম। তো আপনার ক্ষেত্রে এই পড়াশোনার সময়টা কিভাবে মেইনটেইন করতেন? পড়াশোনার সময় মানে আচ্ছা, অনেকে বলে থাকেন যে হুম, এপিএসসি দিতে হলে দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসতে হবে, ঠিক আছে? এই হ্যাঁ, ধরনের বলে থাকেন না, যে না, ভাই পড়াশোনা করতে হবে। এটা কিছু, কিছু বাহিরের জগতে আমি নেই। হ্যাঁ, হয় এরকম হয়। হ্যাঁ। আচ্ছা। না এটা যেরকম ধরেন মানে হুম, এপিএসসি যেরকম সিসিই যেগুলো হুম, হুম, কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামস বলুন বা মানে যেগুলোতে ইন্টারভিউ লাগে হুম, হুম, সেগুলো বা টু ফেজে যেরকম প্রিলিমস এন্ড মেইনস যেরকম হুম, যেগুলো এক্সামসে থাকে হুম, হুম, সেগুলোতে ডেফিনেটলি অনেক বেশি মানে ওদেরকে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি ওদের পড়াশোনা করতে হয়। এটা সত্যি কথাই। পড়াশোনা করতে হয়। বাট থ্যাঙ্কফুলি আমারটা মানে টু ফেজ মানে সরি মানে এটা ফেজ মানে ইন্টারভিউও ছিল না বা প্রিলিমস মেইনসও ছিল না। এটা একটা স্ক্রিনিং টেস্ট ছিল। রিটেন প্লাস ওএমআরই ছিল। রিটেন এক্সাম মানে ইংলিশটা ছিল ডেসক্রিপটিভ, ম্যাথসটা ছিল অবজেক্টিভ। হুম, হুম। সো মানে তেমনও এটা টাফ না। এটা অ্যাচিভেবল। এগেইন যদি ইংলিশটাকে ভালো করে পড়াশুনো করে থাকো লাইফে, যদি ইংলিশে তুমি স্ট্রং হয়ে থাকো বা নিজেকে যদি তুমি স্ট্রং করা যায়। আজকালকার দিনে অনলাইনে ইউটিউবে অনেক মানে বা কোচিং অনেক পাওয়া যায়। ইউটিউবে অনেক ওয়েবসাইট পাওয়া যায় যেখানে মানে ভালো করেই এসব করানো হয়। ম্যাথমেটিক্সও হ্যাঁ, মানে ভালো করে যদি ম্যাথস আর ইংলিশের ফাউন্ডেশনটা যদি স্ট্রং রাখতে পারো তাহলে হয়ে যাবে। যেহেতু সেলফ স্টাডিজ করা হয়েছিল, ঠিক আছে? হুম, এবং স্টাডি ম্যাটেরিয়ালস হুম। কি ব্যবহার মানে করা হয়েছিল এবং কোন স্টাডি ম্যাটেরিয়ালস আপনার সাহায্য করেছে? স্টাডি কোন ম্যাথ রাইটার্স, কোন বুকস? নো বুকস নাথিং। আচ্ছা, আমার স্টাডি ম্যাথ ইংলিশ আমি কিছুই করিনি। আচ্ছা। অ্যান্ড ম্যাথমেটিক্স আমি মানে আমার যে ব্যাচেলার্স এর হুম, বিজননাথ স্যারের টিউশনের যে কপিজ হুম, আমি বিজননাথ স্যারের কাছে গিয়ে শিলচর টিউশন করতাম। হুম, সো মানে পড়তাম আমি। হুম, অ্যান্ড সেই টিউশনের স্টাডি ম্যাটেরিয়ালস অনেকগুলো কপিজ অ্যান্ড আমার হায়ার সেকেন্ডারির আমার কি বলে বিশ্বজিৎ ঘোষ স্যারের স্টাডি ম্যাটেরিয়ালস টিউশন কপিজ অ্যান্ড আমার সঞ্জীব পাল স্যার উনিও আমার হায়ার সেকেন্ডারির টিচার ম্যাথমেটিক্স টিচার ওনাদেরই মানে স্টাডি মেটেরিয়াল মানে কপিগুলো সেগুলোই আমি আমার স্টাডি মেটেরিয়ালস এক্সট্রা কোনো কিছু আমি এটার জন্য আমি করিনি। তাহলে এই ধরুন আজকালকের দিনে সোশ্যাল মিডিয়ার জগৎ, ইন্টারনেট, হুম যেটা গ্লোবালাইজেশন বলা হয়, হুম বিশ্বায়ন। হুম 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 তো প্রায় সময় দেখা যায় ছাত্রছাত্রীরা হাতে মোবাইল। হুম অনেকে বলে থাকেন যে আমার বাচ্চাটা হাতে মোবাইল হুম মোবাইল নিয়ে পড়াশোনা করছে না, ঠিক হুম আছে? সামনে হুম এক্সাম হুম বা হুম এই মোবাইলের জন্য পড়াশোনা শেষ, হুম ধ্বংস হতে যাচ্ছে, হুম ঠিক হুম আছে? তো পড়াশোনার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া কিভাবে নিয়ন্ত্রণ করতে বা এই ধরনের সোশ্যাল মিডিয়ায় মানে ব্যস্ত ছিলেন? কোন ধরনের আমি আইডি ছিল? হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আমার আইডিয়া আছে, হুম, নো হুম, নো ডাউটস হুম, অ্যাবাউট ইট, হুম, আমার আইডিয়া আছে। হুম, বাট দ্য থিং ইজ যখন যেটা করার তখন সেটা, এইটাতে আমি সবসময় বিশ্বাস করি। যখন আমার পড়ার টাইম তখন আমি পড়তাম নো ডাউট। অ্যান্ড সোশ্যাল মিডিয়াও মানে এরকম না যে আমি মানে একদম কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ হুম, বা হুম, এটা এরকম কোনো ছিলাম না। আমি ছিলাম, আমি অ্যাক্টিভই ছিলাম। হুম। বাট লাইক আমি 24 ঘন্টা যে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো সেটাও না। পড়া যখন এক্সাম থাকতো স্পেশালি তখন আমি আই ওয়াজ লাইক অনেকটাই আমি সিরিয়াস ছিলাম মানে পড়াশোনাতে। যারা অ্যাসপিরেন্ট আছে হুম আগামী দিনে, ঠিক আছে? যারা নেক্সট যারা পরীক্ষা হুম মানে এপিএসসি দেবে হুম বা কম্পিটিটিভ এক্সাম হুম যাই হোক, হুম হুম ভেরিয়াস পজিশন থাকে হুম হুম আজকালকে। হুম তো তারা এই যে মোবাইল ইউজ, হুম
মোবাইল ইউজের ক্ষেত্রে আপনি কি সাজেশন করবেন? যে অনেক সময় দেখা যায় অনেক ছাত্ররা মোবাইলে ব্যস্ত নিয়ে থাকে, বা আপনি যেহেতু বলেছেন আমি মোবাইল ইউজ করেছি, তবে কিন্তু আমার এই এক্সাম কম্পিটিটিভ এক্সামটা এপিএসসি এক্সাম না আমাদের কোনো মানে ফ্যাক্টর না, এটা ইটস নট ছিল আ না, বা ফ্যাক্টর, না কোনো না ধরনের ইমপ্যাক্ট পড়েছে না ইম্প্যাক্ট মোবাইলের। না না ঠিক আছে, না। নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে না। হ্যাঁ। সেই দিকটা আপনি কিভাবে মেইনটেইন করেছেন এবং তাদের উদ্দেশ্যে কি আপনার সেই বার্তা দিক থাকবে? হ্যাঁ, সেই দিকটা আমি মেনটেন করেছি বিকজ আমার ছোট থেকে একটা মেন্টালিটি, মানে একটা কি বলবো, হুম, ইট ফিলস উইয়ার্ড বলতে, বাট আমার হুম, একটা টপার মেন্টালিটি সবসময় ছিল। হুম, আমি স্কুলের টপার ছিলাম। হুম। সো মানে একটা বললাম না সেই টপার কোন ক্লাস থেকে? আমি একদম ছোট থেকে আচ্ছা, টপার, মানে কি আমি মানে ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কের মধ্যে সবসময় আমি থাকতাম, আচ্ছা, তাহলে সেকেন্ড এন্ড জিনিয়াস, থার্ড স্পেশাল, নট রিয়েলি, বাট হ্যাঁ, তো সেই যে টপার ব্রিলিয়ান্ট। No, not really. Yeah, মানে good student, kind আচ্ছা, of, মানে average to good, আচ্ছা। you can say. So সেটাই, মানে সেটা যে একটা টপার যেটা মেন্টালিটি থাকে, দ্যাট হেল্পস, সেটা কিন্তু অনেক হেল্প করে। হুম, যদি সোশ্যাল মিডিয়া চালাতেও যাই, হুম। একটা মানে মাথার পেছনে একটা সবসময় থাকে না আমার, বাইন্ডিং, লিমিটেশন। ইয়েস, চট হুম, করে একটা মানে এসে পড়ে। এটা হুম, আমি আমি নিজের ক্ষেত্রে সবসময় দেখেছি। মানে আমি যতই আমি যা কিছু করে ফেলি, মানে রিক্রিয়েশন, আমি এটা সেটা করে ফেলি, মানে এরকম না যে, হ্যাঁ, একটা টাইম পর্যন্ত, স্কুল লাইফ পর্যন্ত আমি প্রচন্ড স্ট্রিক্টনেস এর মধ্যে ছিলাম। হুম। এটা সবাই জানে, আমার সব পাড়া প্রতিবেশী সবাই জানে, ইভেন এই হায়ার সেকেন্ডারিতে। স্ট্রিক্টনেস নিজের থেকে না ফ্যামিলিয়ার? ফ্যামিলি, আচ্ছা, এটাও ফ্যামিলি, নিজে, আর মানে ফ্যামিলির পরিবারের ইনফ্লুয়েন্স। মধ্যে সবচেয়ে স্ট্রিক্ট কে? ও মাই গড, আমি কাকে বলবো, আমার মাসি কিন্না, আচ্ছা, কিন্না সবচেয়ে স্ট্রিক্ট, আচ্ছা। মাও কম স্ট্রিক্ট না। হুম, অ্যান্ড আমার দিদা, আমার হুম, স্বর্গীয় কান্তিবালা আচার্যি, হুম, হুম, উনিও যথেষ্ট স্ট্রিক্ট ছিলেন। হুম, অ্যান্ড মানে আমি যেই রুমে পড়তাম, হুম, তার পেছনের রুমেই উনি থাকতেন। তো সেখান থেকে জানালা দিয়ে দেখতেন আমি পড়াশোনা করছি কিনা। হুম। সেই দিক সেসবও মানে খুব মানে মনিটর করে রাখতেন আর কি আমাকে সবসময়, একদম ছোট থেকেই। উনি মনিটর করেন, মানে মা তো স্কুলে চলে যেত, মাসিরাও স্কুলে চলে যেত, তো আমার দিদাই মনিটর করে করে রাখতেন, মানে ঘরের সবাই আমার এই যে পড়াশোনার দিকটাতে মানে প্রতি সবসময় প্রচন্ড বেশি মানে স্ট্রিক্টনেস স্কুল লাইফে আমার ছিল। এটা এটা আমার বলতেই হবে, মানতে হবে। ইভেন এরকমও টাইম গেছে যখন ক্লাস 9-10-এ আমি অলমোস্ট 17 টু 16-17 আওয়ার্স আমার পড়াশোনা করতাম। ইয়েস, 24 ঘন্টায়। ইয়েস, আচ্ছা, 16-17 আওয়ার্স আমার, আচ্ছা। ইভেন এন্ড এট Rest টাইমস, 5 remaining ইয়েস, 5 ঘুম to খাওয়া, আচ্ছা, সেই এতটুকু টাইমটাই ঘুম খাওয়া, হুম, বাকি পড়াশোনা। আচ্ছা। আর কোনো হেলথ ইস্যু ছিল না? প্রচন্ড ছিল, আচ্ছা, অবভিয়াসলি থাকবেই, প্রেসার, আচ্ছা, প্রেসার পড়লে তো হেলথ ইস্যুস থাকবেই, আমার আচ্ছা, ছিল, আচ্ছা। নো ডাউটস অ্যাবাউট ইট। এখন হেলথ ইস্যুস এর ব্যাপারে না আমি বলছি না, জাস্ট বলছি যে এত সময় পড়াশোনা, ঠিক আছে? হ্যাঁ, হেলথ ইস্যুস ছিল, 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 নো ডাউটস। তো হ্যাঁ, বাট হ্যাঁ, পড়াশোনা অনেক করেছি কিন্তু। আচ্ছা, বর্তমান বয়স কত চলছে? 26, 26। ইয়েস। তার আগে কোন ধরনের কম্পিটিটিভ এক্সাম দেওয়া হয়েছিল? কম্পিটিটিভ এক্সাম মানে বা ইউপিএসসি লেভেল? অ্যাটেম্প্ট? হ্যাঁ, হ্যাঁ, করেছি, অনেক করেছি। এমনি ইউপিএসসি লেভেল বা এপিএসসি লেভেলের কোনোদিনই করিনি। আচ্ছা, এমনি ধরেন মানে আসাম টেট এগুলো। আপনার হ্যাঁ, যারা ব্যাচমেট আছে হ্যাঁ, বা ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডস। কেউ কি আপনার আগে চাকরি পেয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। এডিআরই, যেমন আচ্ছা, এডিআরইতে অনেকের আচ্ছা। হয়েছে। সেই সময় কেমন লেগেছিল যে আমি এখনো প্রিপেয়ার চালিয়ে যাচ্ছি, হুম, প্রস্তুত হচ্ছি, সেই হুম, সময় দেখা গেল যে লগের যারা যারা চাকরি পেয়ে পেয়ে গেল, যাচ্ছে। সেই সময় মাথায় কোনো মানসিক চাপ বা ইয়েস, হয়েছিল ইয়েস, অনুভূতি? ইয়েস, নো কি ডাউট, বলবেন? মানে হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে। সেটা এক তো কথায় মানে হবেই। তাদের সফলতা, হ্যাঁ, সাকসেস যেটা দেখে কি হ্যাঁ, মনে হয়েছিল যে আমি কি করছি? আমি কি করছি? হ্যাঁ, সেলফ ডাউট যেটাকে হ্যাঁ, হ্যাঁ, বলে। হ্যাঁ। হ্যাঁ, সেটা অবশ্যই হয়েছে। অ্যান্ড মানে একটা সময় এরকমও ছিল, মানে এই অক্টোবরেই, হুম, যে অক্টোবরের 10th পর্যন্ত, আই থিংক আমার ডেটটা পর্যন্ত মনে আছে, এডিআরই রেজাল্ট দিয়েছিল। হুম, আমি ফার্স্ট ফেজ ক্লিয়ার করি হুম, এডিআরইর, বাট সেকেন্ড মানে যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের পর যেটা ফাইনাল লিস্ট বেরোয়, মানে ফাইনাল যখন রেজাল্টটা বেরোয়, সেটাতে আমার কোয়ালিফাই আমি করিনি। অ্যান্ড মানে আমি, হ্যাঁ, আমি টোটালি আমি খুব কষ্ট পেয়েছিলাম, নো ডাউট। খারাপ লেগেছিল কিছুদিন, হুম, খুবই খুবই খারাপ লেগেছিল যে হুম, কেন হলো না বা হুম, এরকম। হুম, বাট আমি তারপর আমার রিকভার করে ফেলেছি, ভাবলাম যে না, সময় তো আছে আরো,
সাকসেস হওয়ার অনেক সময় আছে, আমি পারবো, কেন পারবো না? মানে যদি অন্যরা পেরে থাকে বা অন্যরা পারতে পারে, তাহলে আমিও কেন পারবো না? So, আজকের দিনে পঞ্চতপা আচার্য অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, হুম। যদিও এটা আনুষ্ঠানিক মানে পদ গ্রহণ হয়নি, হুম। আনুষ্ঠানিকভাবে সেটা গ্রহণ মানে যেটা নিয়োগপত্র পাওয়া হয়নি, না না, সম্ভবত মাস দেড়েকের ভিতর হয়ে যাবে, ঠিক আছে? আশা করা যায়। আচ্ছা, আশা করা যায় সেটা। এই যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, হুম। এই পদের কাজ সম্পর্কে কি বলবেন? আপনার কতটুকু জানা আছে? তেমন বেশি জানা নেই আমার এই পদের ব্যাপারে, হুম। বাট হ্যাঁ, এতটুকুই জানি যে মানে সমস্ত ধরনের বিলিং এন্ড স্টাফ বা টাকা পয়সা মানে রিলেটেড, অ্যাকাউন্টস রিলেটেড অনেক কিছুই আছে। এপিডিসিএল এর। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে সমস্ত মানে অ্যাকাউন্টস রিলেটেড সবকিছুই এখানে মানে করতে হবে অবভিয়াসলি। মানে এগুলো ম্যানেজ সবকিছু, ধরেন মানে সেটা মানে কি বলবো, ডিটেলস গুলোকে ইনপুট করা এন্ড সেগুলোর রেকর্ড রাখা। হ্যাঁ, সেগুলোর মানে অনেক কিছুই মানে সেগুলোর মধ্যে ইনক্লুডেড আছে, বাট মানে এত ফর্মালি আমি সেই জিনিসটা নিয়ে আমি এখনো পর্যন্ত আমি এটা ইয়ে করিনি, ভেবে দেখিনি সেটা নিয়ে। বাট আমি দেখবো ইন ফিউচার, যখন মানে ট্রেনিংও দেওয়া হবে আমাদেরকে, হুম, হুম। তখন মানে বিস্তারিতভাবে সেগুলো আমি জেনে নেব। মানে নিজের ভবিষ্যতের নিজের দায়িত্ব যেটা, হুম। রেসপন্সিবিলিটি হুম। এবং লক্ষ্য যেটা, হুম। তো এটা কিভাবে কি দেখছেন যে আপনি পারবেন কি না? হ্যাঁ হ্যাঁ, পারবো, ডেফিনেটলি পারবো। যেহেতু মানে আমার এমনিও মানে হিসাব নিকার যে জিনিসটা, এটা আমার ছোট থেকে ভালো লাগে করতে। ম্যাথস ব্যাকগ্রাউন্ড থেকে। এক্স্যাক্টলি, আচ্ছা, দ্যাটস আচ্ছা, দ্য রিজন। আচ্ছা, সো সেহেতু আই ডোন্ট থিঙ্ক সো যে এটা মানে এতটা ডিফিকাল্ট আমার কাছে লাগবে বলে। হয়ে যাবে আমার, মানে এটা ম্যানেজ করে ফেলতে পারবো আমি, আমার মনে হচ্ছে। আচ্ছা। হুম। মনে হচ্ছে মনে হচ্ছে আমি পারা পারবো, যাবে। পারবো। ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড। ইয়েস। আচ্ছা। তো আমরা জানতে চাই যে অনেকেই তো ২ বার ৩ বার অ্যাটেম্প্ট এর পরে গিয়ে সাকসেস হয়, যেটা হুম এপিসি হুম তে পাস আউট করে, ঠিক হুম আছে? তো আপনার ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট, ঠিক হুম আছে? তো হুম সেই ১ম প্রচেষ্টাতেই সফল হতে চাইলে যারা অ্যাসপিরেন্ট আছে, হুম। আ এই বিষয়ে আপনি কি গুরুত্ব দেওয়া উচিত বলবেন? যারা অ্যাসপিরেন্ট আগামী দিনে যারা প্রথম একদম ফার্স্ট একদম, অ্যাটেম্পটে একদম যাতে ফার্স্ট অ্যাটেম্পট এ ক্লিয়ার মানে হতে চাইলে, ক্লিয়ার করতে চাইলে তাদের উদ্দেশ্যে কি সাজেশন বা অ্যাডভাইস থাকবে? ডেডিকেশন লাগবে। ইয়েস। এই ফার্স্ট ডেডিকেশনটা কিভাবে? কোন ডেডিক বিষয়ে? কিভাবে? সেটা তো মানে ধরেন ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে সেটা হুম, মানে কি হুম, বলবো হুম, ম্যাটার করবে। হুম, এক্সাম ওয়াইজ আপনার যেরকম হিসেবেই বলুন। আমার যেটা মানে যেটা পার্সোনাল পোস্ট, সাজেশন। হ্যাঁ, পার্সোনাল সাজেশন হচ্ছে ইংলিশে হুম, ডেসক্রিপটিভ রাইটিং এর উপর যাতে প্রচন্ড বেশি মানে ফোকাস করা হয়, হুম, অ্যান্ড ইংলিশ গ্রামারটার উপরেও যাতে মানে খুব ভালোভাবে ফোকাস করা হয়, বিকজ হুম, গ্রামার অ্যান্ড ডেসক্রিপটিভ রাইটিং মানে হেল্পস আ লট, হুম, খুব বেশি হেল্প মানে খুব বেশি হেল্প করে। অ্যান্ড ম্যাথ, ও আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, আমার যেটা পোস্ট হুম, হুম, সেটার জন্য কিন্তু ব্যাচেলার্স ইন ম্যাথমেটিক্স হুম, এটা একটা, হুম, বিকম ইন অ্যাকাউন্টেন্সি হুম, আরেকটা, বোধহয় স্ট্যাটিস্টিক্স এ অনার্স থাকতে হবে। হুম, সো আমি আমার ম্যাথমেটিক্স এর বেসিসে আমি বলছি, ক্লাস 11-12 আর ব্যাচেলার্স এর যে সাবজেক্টস গুলো, সেগুলোর ওপর যাতে বেশি করে ফোকাস করা হয়। আপনার কথা থেকে বোঝা গেল যে যারা একদিকে বলছেন যে ফাউন্ডেশনটা শক্ত থাকতে হবে, ঠিক আছে? কিন্তু ফাউন্ডেশন শক্ত না থাকলে তো আ বড় আ হয়ে যেটা আ আ কোর্স মানে সেগুলো করতে পারবে না ওরা। ঠিক আছে। কিন্তু হ্যাঁ। যারা আছে ধরে নিন ম্যাথসে পুয়ার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটুখানি মার্ক এদিক সেদিক হয়, বাকি হুম, হুম। সাবজেক্টে ভালো আচ্ছা মার্ক পায়। আচ্ছা আচ্ছা তাদের আচ্ছা। উদ্দেশ্যে কি বলবেন? মানে বর্তমান সময়ে চাচ্ছে এপ্লাই করবে, ঠিক আছে? হুম হুম কিন্তু হুম হুম ম্যাথসে একটু কমজোর, ঠিক আছে? হুম। সেই দিকটা কিভাবে ইমপ্রুভ করতে পারে? তাহলে আমি বলবো যে যে সাবজেক্টস গুলো আছে হুম, হুম, সিলেবাসে, হুম, হুম, মানে যে টপিকস গুলো হুম, ম্যাথমেটিক্স এর, হুম, সেইগুলোকে যাতে আবার মানে এমন তো না যে আমি যেরকম ক্লাস 11-12-এ কি বলে একটা সাবজেক্ট মানে একটা টপিক ছিল ম্যাট্রাইসিস অ্যান্ড ডিটারমিনেন্টস, হুম। এই টপিকটা কিন্তু আবার ক্লাস 9-10-এ নেই, মানে ছোট আচ্ছা, থাকতে আচ্ছা, মানে আচ্ছা। স্কুল লাইফে নেই, হুম, ঠিক আছে? হুম, হুম, সো এইগুলো মানে এই টপিকটা ক্লাস মানে 12 থেকে আই থিঙ্ক স্টার্ট, হুম, হ্যাঁ ক্লাস 12 এর টপিক ছিল এটা। সেটা মোটামুটি সেখান থেকে যেটা যেই মানে যেই টপিকটা আর কি, সেটা একদম স্টার্টিং থেকে প্র্যাকটিস করলেই হলো, ভালো করে বুঝে নিলেই হলো টপিকটা। মানে মানে যেগুলো টপিক লাগে আর কি ইম্পর্টেন্ট, সেগুলো টপিক এর উপরে ফোকাস করে ভালো করে পড়াশোনা করলেও হবে। বাট হ্যাঁ, মানে
ভালো করে করতে হবে আর কি। বাট হ্যাঁ, এরকমও টাইম আসবে যে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যেহেতু কিছু কিছু জিনিস থাকবেই যেটা ম্যাথমেটিক্সের ফাউন্ডেশনাল নলেজ লাগে, আবার সেগুলোতে রিভিজিট করে পেছনে গিয়ে একটু পেছনে গিয়ে আবার ভালো করে একটু দেখে নিলেই হয়ে যাবে। মানে ভালো করে প্র্যাকটিস করলে মানে মানে ইট অল কামস ডাউন টু প্র্যাকটিস অ্যাগেন, সেই প্র্যাকটিস। মানে প্র্যাকটিস নির্ভর করবে আপনার সাকসেস। ইয়েস, প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস ছাড়া হবে না, এটা সত্যি। আমি এখন বেরিয়ে গেছি বিকজ আমার সাবজেক্টই ম্যাথমেটিক্স, আচ্ছা and I was you know kind of a good student, so এটা হয়ে গেছে আমার আচ্ছা। দ্বারা। আচ্ছা, তো পঞ্চতপা আচার্য আজকের দিনে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, আমি আবার বারবার বলছি, ঠিক আছে, এবং একজন ফিমেল ক্যান্ডিডেট, Yes. ঠিক আছে। হুম। তো মেয়েদের জন্য বিশেষ কি বার্তা দিতে চান বা থাকছে কি, এজ ইউ আর এ ফিমেল ক্যান্ডিডেট এপিসি পাস আউট? হ্যাঁ, সেটার জন্য আমি বলবো যে মানে এসব দেখুন, মানে ইউপিএসসি হোক বা যে কোনো ধরনের এক্সামস হোক, আমি বলবো যে ছেলে মেয়েদের মধ্যে যাতে ভেদাভেদটা না করা হয়। ছেলেরাই পারবে এমন কোনো কথা নয়, মেয়েরাও পারে, মানে মেয়েরাও অনেক কিছুতে আজকালকার দিনে সাকসেসফুল হয়ে দেখিয়েছে ওরা। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, Yes, she is a female too. She is a female too. So yeah, তো আমি এটাই বলবো যে মেয়েরা যদি মানে ওরা যদি সেরকম ডিটারমাইন্ড থাকে যে আমি করে দেখাতে পারবো বা আমি লাইফে কিছু একটা করব, যেটা আমার মধ্যে সবসময় ছিল। আমি কোনো দিনও কিন্তু যে ছেলে মেয়েদের মধ্যে যেটা ডিসক্রিমিনেশনটা যেটা হয়, সেটার আমি সবসময় আমি কিছু একটা করব, সেই বিষয়টা মাথায় কবে থেকে এসেছিল? ছোট থেকেই, একদম ছোট থেকেই। বিকজ মানে থাকে না একটু, যেটা বললাম টপার মেন্টালিটি, একবার সেই মেন্টালিটিটা হয়ে গেলে সেটা সহজে মানে পিছু ছাড়বে না। আচ্ছা, সেটা যদি একবার হয়ে যায়, ফিউচারেও বারবার এটা হন্ট করবে। এন্ড যদি এরকমও সময় ছিল যে, এমন তো নয় যে মানুষের লাইফে মানে সেটব্যাকস থাকে না, থাকে। মানে এমন টাইমও ছিল যখন ভেবেছিলাম যে মেবি ইটস হোপলেস, মানে আর আশা নেই বা কিছু সেরকম কিছু হবে না, তখনও এই তো এক সময় তো টপার ছিলাম, এক সময় তো অনেক কিছু করে মানে সবাইকে দেখিয়েছিলাম বা দেখাতে পেরেছিলাম। ফিউচারে কেন পারবো না? তো সেই মেন্টালিটিটা থাকতে হবে। ঠিক আছে, আমরা আর বেশি সময় নেব না, নিচ্ছি না, শেষের পর্যায়ে এসে গেছি। এবং বর্তমানে আমরা একদম শর্ট কিছু কোয়েশ্চন রাখবো, যেটাকে র্যাপিড ফায়ার বলা হয়, ঠিক আছে? ওকে, র্যাপিড ফায়ার। তাহলে প্রিয় বিষয় কি? ম্যাথমেটিক্স। আচ্ছা, পড়ার সময় প্রিয় গান বা নীরবতা? ডিপেন্ড করে সাবজেক্ট ওয়াইজ। ম্যাথমেটিক্স হলে মিউজিক আমি প্রেফার করি না, বা মানে কিছু হালকা পাতলা কিছু হলে তখন ঠিক আছে মিউজিক চলতে পারে, বাট অতিরিক্ত লাউড মিউজিক কিছু না, একদম হালকা সফট কিছু। এক কথা, এপিএসসি যাত্রা কেমন ছিল? ভালো, গুড, এক্সাইটিং স্পেশালি মানে শর্ট টার্ম। হ্যাঁ, শর্ট টার্ম সাকসেস, বাট এক্সাইটিং, এতটুকু বলতে পারবো। যেহেতু ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার, যদি এই জায়গায় ব্যর্থ হতেন? তেমন নিরাশা হতাম না, টু বি অনেস্ট, বিকজ বললাম না সেটা আমার ইনিশিয়াল আমার একটা প্ল্যান ছিলই না। যদি হতেন তাহলে খারাপ লাগতো, একটু খারাপ তো লাগতোই, বিকজ একটা টাইমই একটা হোপ ছিল, বাট ঠিক আছে, নো প্রবলেম। মানে তেমন খারাপ পেতাম না, টু বি জীবনে কখনো ব্যর্থতার শিকার হয়েছেন, ফেলিয়ার হয়েছেন জীবনে কোথাও? হ্যাঁ, এই জীবনে, আজকে যে 26 ইয়ার্স এর যে জীবন, হ্যাঁ, ফেলিয়ার মানে কি কম্পিটিটিভ এক্সামসে তো অনেক টাইমই ফেলিয়ার হয়েছে। এই ফেলিয়ার থেকে কি শিখেছেন বা নিজেকে কিভাবে মানিয়েছেন? ফেলিয়ার যেটা জিনিস বা বিষয়, এই বিষয় মানুষকে কি শিখিয়ে দিতে পারে বা আপনাকে কি শিখিয়েছে? আমাকে তো শিখিয়েছে যে ফেলিয়ার ইজ নট দ্য এন্ড, নেভার। ফেলিয়ার, কোথায় আছে যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অবভিয়াসলি, এন্ড ফেলিয়ার ইজ নেভার দ্য এন্ড। এন্ড আমি এতটুকু বলতে পারবো যে আজকে ফেলিয়ার হলেও, আজকে তুমি ফেল করলেও, কাল যে তুমি ফেল করবে সেটা নয়, কিন্তু ইউ ক্যান সাডেনলি টার্ন দ্য টেবলস অ্যারাউন্ড। হঠাৎ করে তুমি তোমার জীবনটাকে আবার পুরো 180 ডিগ্রি তুমি চেঞ্জ করে ফেলতে পারো, যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট। আমরা যাচ্ছি আমাদের বিষয়ে আবার। ছোটবেলার পঞ্চতপাকে আজ কি বলবে? ইউ হ্যাভ মেড ইট, তুই করে দেখাতে পেরেছিস, বা মানে হ্যাঁ, তুই করে দেখাতে পেরেছিস। এন্ড আর বলবো যে মানে তুই নেভার গিভ আপ। ইয়েস, নেভার গিভ আপ, অবভিয়াসলি। এন্ড মানে তুই বড় হয়ে যা আশা করেছিলিস নিজের কাছ থেকে, তার 10 গুণ তুই পেয়েছিস, সেই again নিজের কাছ থেকেই।
মানে নিজেকে নিজে অনেকটা বেশি গিফট করে ফেলেছি আচ্ছা। টু বি অনেস্ট। আচ্ছা, যেহেতু আমরা বলেছি যে শেষের পর্যায়ে, হ্যাঁ। আহ, পরিবারে একা পঞ্চতপা না হুম। ভাই বোন আছে? না না না, আমি 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 সিঙ্গেল চাইল্ড। সিঙ্গেল চাইল্ড, ঠিক আছে। ইয়েস। মা বাবার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? যেহেতু আজকের দিনে একটা যে এই যে সাকসেস, হুম। ফ্যামিলির সাপোর্ট, হুম। অনেক কিছু, সেই ক্রেডিটটা আপনি বলেছেন যে মা বাবা বা পরিবারের কৃতিত্ব, ঠিক আছে, ক্রেডিটটা, ঠিক আছে। তো পরিবারকে নিয়ে কি প্ল্যানিং রয়েছে? পরিবারকে নিয়ে ওকে, ভবিষ্যৎ পরিকল্পনা যেটা মানুষের থাকে। এখন সেটা তো মানে আমি অ্যাকচুয়ালি এতটাও আমি দূরের কথা ভেবে দেখিনি, হুম, টু বি হুম, ভেরি অনেস্ট। অ্যান্ড যেহেতু মানে একজন মেয়ে হিসেবে। হুম, মানে সবসময় আমার ইচ্ছে ছিল যে আমি মানে এখানে থেকে, হুম, যেহেতু মানে আছে না যে ছোট থেকেই তো ওরা আমাকে বড় করেছে, হুম, মা, হুম, মামা, মাসি, হুম, ওরাই মা, মামা আর মাসি। অ্যান্ড মানে একটা মাথার পেছনে, এটা আমি ওদেরকে কোনোদিন বলিনি, বাট মাথার আজকে পেছনে, প্রথম। ইয়েস, ওরা জানে না এসব আচ্ছা, কথা, মানে আজকে জানে না মানে জানবে। কি এসব। দেখুন আমি ওদেরকে কি বলবো এসব আচ্ছা, ব্যাপারে, আচ্ছা। এসব হচ্ছে পার্সোনাল যেগুলো মানে থটস। এক্স্যাক্টলি, এটা মানে একদমই ভালনারেবল স্টেটে আমি এখন বলছি যে মানে ওরাই তো মানে আমাকে বড় করেছে। মানে আমি আমার মামার বাড়িতে বড় হয়েছি। সো সবসময় একটা ছিল মানে মাথার পেছনে, যেহেতু ওরা আমাকে মানে বড় করেছে, এন্ড মানে ওদের প্রতি আমার সবসময় একটা রেসপন্সিবিলিটি, মানে ওয়ান অফ মাই, মানে আমার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে ওরা, টু বি ভেরি অনেস্ট। এন্ড মানে তাই আমি মানে সবসময় কি বলবো, কিছু কিছু থাকে না যে এখানেই পড়াশোনা করেছি, আমি পারতাম ব্যাচেলার্সে আমি মানে বাইরে বেরিয়ে যেতে, বাট মানে ঘরের ওদের আমি আমি যদি চলে যাই, আমি জানি আমি চলে গেলে এই ঘরের কেউই মানে ওরা ভালোভাবে থাকতে পারবে না একা। সবসময় একটা মানে আমি থাকতে হয়, আর আমার থাকাটা প্রয়োজন ওদের জন্য। তো এখানে থেকেছি, বা ফিউচারেও মানে আমার ইচ্ছে ছিল আর কি আমি এখানেই থাকবো, বাট মানে বদরপুরেই আর কি থেকে, মানে ওদেরকে নিয়ে আমার লাইফটা, টু বি ভেরি অনেস্ট। আমার মানে আর কোনো ওদের ছাড়া কোনোদিনই আমার, আমি ওদেরকে ছাড়া কোনোদিনও আমার লাইফ ইমাজিনই করি না। ওরাই যা ফিউচারেও, মানে ওদেরকে নিয়েই আমার ফিউচার আর কি। ঠিক আছে, যেহেতু অনেক দায়িত্ব, গুরু দায়িত্ব বলা যায়, সেটাই ঠিক আছে। সেটাই সেটাই। আমরা শেষ যেটা বার্তা কি থাকবে এজ এ ফিমেল ক্যান্ডিডেট এবং বর্তমানে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, নিশ্চয়ই আগামী দিনে সেটা তো শেয়ার পাবেনি, ঠিক আছে। এবং যারা ইউথ, যারা জেনারেশন, যুব সমাজ, তাদের উদ্দেশ্যে বার্তা কি থাকবে, এবং সেটাই আমাদের আজকের শেষ। ওকে, সো হ্যাঁ, অ্যাজ আ ফিমেল ক্যান্ডিডেট, বা ফিমেল ক্যান্ডিডেট বলুন, বা অ্যাজ আ মানে এপিএসসি পাস আউট ক্যান্ডিডেট, আমি এতটুকুই বলবো যে মানে সবসময় মানে কি বলবো, হার্ড ওয়ার্ক করে যাও, অ্যান্ড হার্ড ওয়ার্ক কিন্তু রেজাল্ট দেবে, এতটুকু আমি জানি। বিকজ আমি যথেষ্ট মানে একটা টাইমে লাইফে আমি যথেষ্ট আমি হার্ড ওয়ার্ক করেছি, অ্যান্ড তার ফল আমি পেয়েছি। এটা যেন মানুষ যেন আশা না করে যে উইদাউট হার্ড ওয়ার্ক রেজাল্ট পেয়ে যাবে। অ্যান্ড মানে কি বলবো, হার্ড যেটা সাকসেসের যেটা পাথ, সেটা কিন্তু কোনোদিন ইজি হবে না, এটা কোনোদিন ইজি হবে না। অ্যান্ড তোমাকে সেই পাথটাই চুজ করতে হবে যেটা তোমাকে লাইফে সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস দেবে, তোমাকে লাইফের ডিসিশনস নিয়ে কোয়েশ্চেন্স করবে, মানে কোয়েশ্চেন করা হবে তোমার ডিসিশনকে, তুমি নিজেও কোয়েশ্চেন করবে, অ্যান্ড অনেক মানুষ তোমাকে কোয়েশ্চেন করবে, সোসাইটি তোমাকে কোয়েশ্চেন করবে, বাট তুমি ইউ হ্যাভ টু স্ট্যান্ড স্ট্রং। তোমাকে সেই মানে দৃঢ় থাকতে হবে, তোমার মাইন্ডসেট স্ট্রং রাখতে হবে। অনেকে অনেক কথা বলবে, সোসাইটি, কোনোদিনই আমি সোসাইটি নিয়ে এতটা আমি কেয়ার করিনি, কে কি বলবে আমি জানি না। আমি টিচার, অনেকে বলতো যে তুই ডক্টর ইঞ্জিনিয়ার কেন না, টপার এসব কেন না, আমি কোনোদিনও আমি এসব নিয়ে আমি এতটা আমি কেয়ার করিনি। আই জাস্ট ওয়ান্টেড টু বি আ টিচার, প্রফেসর, লেকচারার। একটা প্রশ্ন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তখন কিন্তু সোজাসুজি ডক্টর ইঞ্জিনিয়ারটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছিল বোধহয়। যখন দেখা যায় আমাদের সমাজে যার সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্সে যদি মার্ক ভালো থাকে তাহলে ও ডক্টর ইঞ্জিনিয়ার হবে, তার জন্য আর কোনো কিছু নেই, ও শুধু ডক্টর ইঞ্জিনিয়ার হবে। এই বিষয়ে কি? সেটা কিন্তু আমি বলবো প্যারেন্টসদের উচিত, চাপিয়ে দেওয়া হয় সোজা কথা বলতে, মানে ও, এবং যারা প্রতিবেশী রয়েছে তাদেরও কিন্তু একটা চোখ থাকে যে অমুকের মেয়ে ছেলে
ম্যাথসে বা ইংলিশে এত এত পেয়েছে, হুম। তোর ডক্টর ইঞ্জিনিয়ার হবে, নিট দেবে, ঠিক হুম, আছে, এই হুম। ধরনের চিন্তাধারা থাকবে, হুম। ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হুম। মানে সেটা একটা নেই। লিমিটেড থিঙ্কিং। তাহলে আমি সেটা নিয়ে বলবো যে যারাই মানে সোসাইটির যারা এসব কথা বলবে, হুম। ইন দ্য লং রান যদি ইন কেস তোমার যদি ইচ্ছে না হয়ে থাকে আমি ডক্টর বা ইঞ্জিনিয়ার হব, হুম। যদি তুমি আনসাকসেসফুল হও আফটার মেনি অ্যাটেম্পটস, যদি ধরুন যদি ওদের ইচ্ছে না থাকে, আর একটা জিনিস দেখবেন, যদি একটা বাচ্চার যদি একটা জিনিসের প্রতি যদি ইন্টারেস্ট না থাকে, ম্যাক্সিমাম চান্সেস সেটাতেও ফেলিয়ার হবে। ও খেতে চাইছে না, খাওয়ানো Yes. হচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু সেটাতে পেট খারাপ হবে। অবশ্যই হ্যাঁ, তখন কিন্তু সোসাইটির কেউ এসে তোমাকে হেল্প করবে না। ডক্টরের কাছে নিয়ে যাবে না। No. আচ্ছা, সেটাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আজকে আমরা কথা বললাম পঞ্চতপা আচার্য, যিনি এপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করেছেন প্রথম প্রচেষ্টায় এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদে নির্বাচিত হয়েছেন। তার সাথে আমরা কথা বললাম, আমরা জানলাম সেই জার্নি বিষয়ে, এখানে একটা কঠোর পরিশ্রমের বিষয়ে, মানসিক শক্তি, তারপর হচ্ছে এই যে যারা আগামী দিনে যারা অ্যাসপিরেন্ট, যারা এপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিছু বার্তা দিয়েছেন পঞ্চতপা আচার্য, কিভাবে পড়াশোনা করলে বা স্টাডি আওয়ার্স, মেটেরিয়ালস হোক বা নানা ধরনের অ্যাডভাইস দিয়েছেন। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য, এবং পঞ্চতপা আচার্য হ্যাঁ। আপনাকেও ধন্যবাদ জানাই আপনার ধন্যবাদ। মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আপনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ভালোভাবে কাটুক, হ্যাঁ। সুন্দরভাবে কাটুক, Thank একজন you. সফল ব্যক্তিত্ব হিসাবে যাতে সমাজ আপনাকে দেখতে পায়, সেটার কামনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। নমস্কার।